হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা দশম শ্রেণীর ভেদ ভ্যারিয়েশনের অঙ্ক করছিলাম। তো এর আগে বেশ কয়েকটি ক্লাস হয়েছিল আমাদের ভেদের। তো অনেক ক্লাস হয়ে গেছে, দশম শ্রেণীর সিলেবাস প্রায় শেষের দিকে। সমস্ত ক্লাসই আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে এবং অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু ভালো মার্কস তবেই আসবে, ঠিক আছে? তো আমাদের 7 দাগ পর্যন্ত হয়েছিল ভেদের অঙ্ক। 8 দাগ থেকে আজকের ক্লাসে শুরু করব। তাহলে শুরু করছি, দেখো। আর যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক ডাউট থাকলে আমাদের জানাবে অবশ্যই কমেন্টে, আমরা সেই সমস্ত অঙ্কগুলো পুনরায় আলোচনা করব। ওকে, তো এবার 8 অঙ্ক। এখানে 8 দাগ, 8 অঙ্ক যেটা বলেছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 8 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। আমরা ধরছি কৃষকের সংখ্যা ধরে নেব, দিন সংখ্যা ধরে নেব, জমির পরিমাণ ধরে নেব, ঠিক আছে? ধরছি, আমরা ধরে নিচ্ছি, ধরি কৃষক সংখ্যা সমান এ, ঠিক আছে? ধরি কৃষক সংখ্যা এ। আচ্ছা, দিন সংখ্যা বি, দিন সংখ্যা কৃষক সংখ্যা এ, দিন সংখ্যা বি। আর একটা কি আছে, আর বলেছে যে জমির পরিমাণ সি। জমির পরিমাণ সমান সি হলো। আচ্ছা, এবার কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকবে, ঠিক আছে? এটা স্বাভাবিক। কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে। কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে, ঠিক আছে? তাহলে এ প্রপোর্শনাল টু জমির পরিমাণ, অতএব এ প্রপোর্শনাল টু সি যখন বি ধ্রুবক, এটা উল্লেখ করবে। আর কৃষক সংখ্যা আর দিন সংখ্যা সর্বদা ব্যস্ত ভেদে থাকে, এটা মনে রাখবে। কৃষক সংখ্যা ও দিন সংখ্যা বা জমির যে কোনো একটা ফিক্স থাকলে, জমির পরিমাণ স্থির থাকলে জমির পরিমাণ কৃষক সংখ্যা আর কৃষক সংখ্যা ও দিন সংখ্যা এটা সর্বদাই ব্যস্ত ভেদ হয়। হ্যাঁ, ব্যস্ত ভেদে থাকে। অতএব কৃষক সংখ্যা এ প্রপোর্শনাল টু 1/b যখন সি ধ্রুবক, ঠিক আছে? যখন সি ধ্রুবক। তাহলে এখানে যৌগিক ভেদের সম্পর্ক অনুযায়ী কি হচ্ছে? অতএব যৌগিক ভেদের সম্পর্ক অনুযায়ী যৌগিক ভেদের সম্পর্ক অনুযায়ী হয়ে যাচ্ছে এ প্রপোর্শনাল টু সি বাই বি, ঠিক আছে? এ প্রপোর্শনাল টু সি বাই বি যখন বি ও সি উভয় পরিবর্তনশীল। যখন বি ও সি উভয়ই পরিবর্তনশীল, ঠিক আছে? যখন বি ও সি উভয়ই পরিবর্তনশীল, তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে যে এ প্রপোর্শনাল টু 1/c, এ প্রপোর্শনাল টু সি বাই বি, অতএব এ ইজ ইকুয়াল টু কে সি বাই বি, কে ইন্টু সি বাই বি আসছে, ঠিক আছে? এইটা আসছে। এবার এখান থেকে বলেছে, এবার মানগুলো দেওয়া আছে পরপর, এই মানগুলো আমরা ইউজ করব। এ ইজ ইকুয়াল টু এখানে আছে 15, বি 5, সি 18। অতএব এখানে এ 15, বি 5, সি সমান 18। তাহলে হয়ে যাচ্ছে 15 ইজ ইকুয়াল টু কে ইন্টু 18/5 বা 18 কে ইজ ইকুয়াল টু 5 15 75। তাহলে কে ইজ ইকুয়াল টু 75/18, এইটা আসছে। তাহলে 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটা গেলে এটা হয়ে যাচ্ছে 3 25 75, এটা 25, এটা 6, বা কে ইজ ইকুয়াল টু 25/6 আসছে। কে ইজ ইকুয়াল টু 25/6, ঠিক আছে? এবার দেখো, এটা এলো কে ইজ ইকুয়াল টু 25/6। আমরা সম্পর্কটা পুনরায় আরেকবার নেব।
তাহলে কি হচ্ছে এটা, সম্পর্কটা যদি আরেকবার নিই, এ ইজ ইকাল টু কে সি বাই বি, ঠিক আছে, এ ইজ ইকাল টু কে সি বাই বি, কে এর মান জানি, আর এখানে কী কী মান বলা আছে, এখানে বলা আছে যে এ সমান 10 আর সি সমান 12, তাহলে অতএব এর জায়গায় 10 বসিয়ে দিই, কে এর মানটা বসাচ্ছি 25/6, সি এর মান 12 বাই বি, 6 দুগুণে 12 2, বা 10b ইজ ইকাল টু 25 দুগুণে 50, বা বি ইজ ইকাল টু 50/10, বা বি ইজ ইকাল টু 5 আসছে, বি ইজ ইকাল টু 5 চলে আসছে। দেখো তাহলে এখানে কি বলবো আমরা, বি ইজ ইকাল টু যেহেতু 5 আসছে, তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি, 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে, এটাই উত্তর হবে। অতএব ফাইনাল উত্তর 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। হয়ে গেল ভেদ দত্তের সাহায্যে, নির্ণয় করা হয়ে গেল। এই সমস্ত অঙ্ক ত্রৈরাশিকেও নির্ণয় করা যাবে, কিন্তু এখানে যে উল্লেখ করা থাকে ভেদ দত্তের সাহায্যে নির্ণয় করো, তাহলে ভেদ দত্তের সাহায্যেই নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 8-9-এও করেছো ত্রৈরাশিকের সাহায্যে, কিন্তু ভেদ দত্ত উল্লেখ করলে ভেদ দত্ত বলে দিলে ভেদ দত্তের সাহায্যেই নির্ণয় করতে হবে। হলো 8-এর অঙ্কটা, বুঝতে পারলে। এবার দেখো 9-এর অঙ্ক শুরু করব, গোলকের আয়তন সংক্রান্ত অঙ্ক। নয়ের অঙ্ক কি বলছে দেখো, 9-এর অঙ্ক এখানে বলছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে থাকে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে 1.1 2 এবং 2.1 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হয়। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসেব করি, ব্র্যাকেটে দেওয়া আছে, ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে গোলকের আয়তন ভি এবং তার গোলকের ব্যাসার্ধ আর, ঠিক আছে। এখানে একক কি আছে, মিটার। আমরা ধরি আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ভি ঘনমিটার। আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ভি ঘনমিটার, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তারপর দেখো, তাহলে অতএব ভি প্রপোর্শনাল টু আর কিউব ত্রিঘাতের সঙ্গে সমানুপাতে বলেছে, অতএব ভি প্রপোর্শনাল টু আর কিউব, অতএব ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব। কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার 3টি গোলকের ব্যাস বলে দেওয়া আছে, 3টি গোলকের ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলেই হবে। 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে, আমরা একবারে 2 দিয়ে ভাগ করে নির্ণয় করছি। 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 1.1 মানে 3/2, সেটা 3/4 হয়ে যাবে, 3/4 মিটার, যেটা 2 মিটারটা 1 মিটার, এবং 2.1 5/2 সেটা 5/4 মিটার হয়ে যাবে। এই 3টে আসছে, 3/4, 1 আর 5/4, ঠিক আছে। তাহলে 3টে গোলকের আয়তন নির্ণয় করছি, তাহলে 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, ঠিক আছে, 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান বলে, আচ্ছা এটা ভি, 3/4 এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান হয়ে যাচ্ছে কে ইন্টু 3/4 তার কিউব এত ঘনমিটার, 3 × 9 = 3 × 27 কে বাই 216 এত ঘনমিটার। 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কে ইন্টু 1 কিউব এত ঘনমিটার সমান, এটা কেই হচ্ছে। আচ্ছা, এবার 5/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, এটা এককটা লিখি, একক
ঠিক আছে, এইটা হয়ে যাবে কে ইন্টু 5 × 4 তার কিউব, এত ঘন মিটার। 5 × 5 = 25, 5 × 5 = 125 কে বাই 4 × 4 = 16, 4 × 16 = 64 হবে। তো এটা 4 × 4 = 16, 4 × 16 = 64, এত ঘন মিটার। তাহলে তিনটি গোলকের মোট আয়তন কত, এদের যোগফলটা। অতএব তিনটি গোলকের মোট আয়তন, অতএব তিনটি গোলকের একটা বড় গোলকে পরিণত করা হবে, ঠিক আছে, সেইটাই হচ্ছে বড় গোলকের আয়তন হয়ে যাবে। মোট আয়তনটা সমান 27K বাই 64 প্লাস কে প্লাস 125K বাই 64, এত ঘন মিটার হয়ে গেল। তাহলে 64 লসাগু হলে 27K প্লাস 64K প্লাস 125K ঘনমিটার সমান, এটা চলে আসে 64। 5 7 এর মাঝে 12 আর 4 16 6 হাতে থাকে 1, 2 আর 3 আর 6 9, 9 এর সাথে 16 6, 9 এর সাথে 16 6 হাতে থাকে 1, হয়ে যাচ্ছে 1 আর 1 2, 4 আর 5 9 এর সাথে 16 6 হাতে থাকে 1, 6 আর 2 8, 8 আর 2 10, এটা 11 হচ্ছে, 216 কে হচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, এইটা এলো। এবার আমরা ধরে নিচ্ছি, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ যদি আর মিটার হয়, অতএব কে আর কিউব ইজ ইকুয়াল টু এইটা হবে। এবার দেখো এখানে একটু মুছছি আমরা, ধরি নতুন মানে বড় গোলকের ব্যাসার্ধ, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ আর মিটার, ঠিক আছে। অতএব কে আর কিউব, তাহলে তার আয়তন কে আর কিউব হবে। অতএব তার আয়তন এটা লিখছি, তার আয়তন, এটাই তো কন্ডিশন আসছে, তার আয়তন সমান এত ঘন মিটার। অতএব শর্তানুসারে কে আর কিউব সমান 216K বাই 64, বা আর কিউব সমান 216 হচ্ছে 6 এর কিউব, এটা হচ্ছে 6/4 তার কিউব হয়ে যাচ্ছে, কে ক্যান্সেল আউট হয়ে গেলে। অতএব আর ইজ ইকুয়াল টু 6/4, অতএব আর ইজ ইকুয়াল টু 3/2, ঠিক আছে, এইটা আসছে। তাহলে কি চেয়েছে এখানে, যে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য। অতএব যেটা ফাইনাল অ্যান্সার লিখবে এটা আসছে, তারপর হবে এটা হয়ে যাচ্ছিল ইকুয়াল টু, এটা 3/4, এটা আর কিউব। অতএব নতুন গোলকের মিটার একক কি হবে, নতুন গোলকের ব্যাসার্ধ 3/2 মিটার। অতএব নতুন গোলকের ব্যাস সমান 2 × 3/2 মিটার, 2 ক্যান্সেল সমান 3 মিটার। এটা আসছে, দেখো নয় প্রবলেম হয়ে গেল। দেখো এবার 10 অঙ্কের দিকে যাব। ওয়াই দুটি চলের সমষ্টির সমান হলে সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, আমরা মনে করব, ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এরকম ধরে নিচ্ছি, বা এ প্লাস বি। 9 অঙ্ক হলো, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে বুঝতে আমাদের অবশ্যই জানাবে, সেগুলো কমেন্টে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, আর 2-1টা চ্যাপ্টার বাকি আছে, তাহলেই 10-এর সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে। 10-এর অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বাকি আছে, তাছাড়া আর সেভাবে আর জ্যামিতির কয়েকটা চ্যাপ্টার বাকি আছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ধরি ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, তাহলে দুটি চলের সমষ্টির সমান, ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে একটি তাদের মধ্যে, একটি এক্সের সঙ্গে সরল ভেদে অন্যটি ব্যস্ত ভেদে, যেখানে পি প্রপোর্শনাল টু এক্স এবং কিউ প্রপোর্শনাল টু 1/x। ঠিক আছে, এই দুটো যা বলেছে, যার একটি এক্সের সঙ্গে সরল ভেদে অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা এখানে ধরে নেব, অতএব
P ইজ ইকুয়াল টু k1x আর Q ইজ ইকুয়াল টু k2/x। k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। তাহলে এখানে যে সম্পর্কটা আমাদের চলে আসছে y ইজ ইকুয়াল টু k1x প্লাস k2/x, এটা সম্পর্ক এখানে বলে দেওয়া আছে। এবার এর উপর যে x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু -1, x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু -1, x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু -1। অতএব -1 ইজ ইকুয়াল টু k1 ইন্টু 1 প্লাস k2/1। অতএব k1 প্লাস k2 সমান -1 হয়ে যাচ্ছে। এইটা একটা এলো। আরেকবার বলে দিয়েছে x ইজ ইকুয়াল টু, আর একটা বলা আছে x ইজ ইকুয়াল টু 3 হলে y ইজ ইকুয়াল টু 5। আবার x ইজ ইকুয়াল টু 3 হলে y ইজ ইকুয়াল টু 5। অতএব y ইজ ইকুয়াল টু 5 ইজ ইকুয়াল টু k1 ইন্টু 3 প্লাস 3/x। এটা k1 ইন্টু 3, এটা x এর মান, এটা হচ্ছে আমার এটা k2/3 হবে। তাহলে লসাগু করলে এখানে বা এটা 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15 আসছে। এটা আসছে 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15, ঠিক আছে। এবার এটাকে আমরা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার করলে 2 - 1 করে পাই 9k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু 15, আর এখানে আসছে k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, ঠিক আছে। 9k1 মাইনাস k1, এটা এসে যাচ্ছে 8k1 ইজ ইকুয়াল টু 16 হয়ে যাচ্ছে। বা এখানে k1 এর মান আসছে 16/8, এটা কেটে দিলে 2 হয়ে যাচ্ছে। বা k1 ইজ ইকুয়াল টু 2, k1 ইজ ইকুয়াল টু 2 এলো। এবার এখানে আমরা এবার এই মানটা k1 এর মান 2 এসে গেছে। k1 এর মানটা আমরা 1 নম্বরে বসালে একে, এইখানে দেখো এইখানের পর একে, অতএব একে k1 সমান 2 বসিয়ে পাই 2 প্লাস k2 ইজ ইকুয়াল টু -1, বা k2 ইজ ইকুয়াল টু, এটা দিকে গেলে -1 -2, বা k2 ইজ ইকুয়াল টু -3 আসছে। k1 এর মান 2 আর k2 ইজ ইকুয়াল টু -3। তাহলে সম্পর্কটা হচ্ছে আমরা যেটা পুরনো যে মানটা ছিল সেখানে বসালেই পাবো যে y ছিল যে y ইজ ইকুয়াল টু k1x প্লাস k2/x, সেইখানে আমরা বসিয়ে দিই। তাহলে হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু k1 এর মান হচ্ছে 2x প্লাস k2 এর মান -3/x, বা y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3/x হয়ে যাচ্ছে। এটাই সম্পর্ক, এটাই x ও y এর মধ্যে সম্পর্ক, এটাই x ও y এর মধ্যে নির্ণয় সম্পর্ক। অতএব x ও y এর মধ্যে নির্ণয় সম্পর্ক বলে উল্লেখ করবে। নির্ণয় সম্পর্ক x ও y এর মধ্যে নির্ণয় সম্পর্ক y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3/x, এটাই হবে, ঠিক আছে। দশের অঙ্ক হলো। নেক্সট দেখো 11 অঙ্ক দেখবে। নেক্সট 10-এর পর 11 অঙ্ক। যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক ডাউট থাকলে আমাদের অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব, ঠিক আছে। নেক্সট 11 কি বলেছে 11 অঙ্ক, এ প্রপোর্শনাল টু বি, তাহলে আর বলা আছে বি প্রপোর্শনাল টু সি। তাহলে এ প্রপোর্শনাল টু বি, অতএব এ ইজ ইকুয়াল টু k1b, বি প্রপোর্শনাল টু সি, অতএব বি সমান k2c। এটা তাহলে এটা আসছে এ প্রপোর্শনাল টু বি, তাহলে এখানে মানটা চলে আসছে এ ইজ ইকুয়াল টু k1b আর বি ইজ ইকুয়াল টু k2c এলো। তাহলে এই বি এর মানটা যদি আমরা এখানে পুট করে দিই, অতএব এ সমান k1 ইন্টু k2c ইজ ইকুয়াল টু k1 k2c আসছে, এ ইজ ইকুয়াল টু।
তাহলে এর মান আর বি এর মান পেয়ে গেলাম। এখানে লিখে দেবে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এইটা আসছে। এবার দেখাতে বলেছে যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব প্রপোর্শনাল টু a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। অতএব এর মানটা নির্ণয় করব। এর মানটা যদি আমরা ধ্রুবক দেখাতে পারি, অতএব a কিউব b কিউব b কিউব c কিউব c কিউব a কিউব বাই a b c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এইটা ইজিক্যাল টু এর মানটা যদি আমরা ধ্রুবক দেখিয়ে দিতে পারি, তাহলে এইটা এদিকে গুণ হয়ে গেলে এইটা প্রপোর্শনাল এটা, কখন যে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু যদি ধ্রুবক হয় তাহলে এক্স প্রপোর্শনাল টু কে ওয়াই, তার মানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয়ে যায়। তো তাহলে এইটা ইজিক্যাল টু আমরা একটা ধ্রুবক পদ দেখাতে পারলেই তাহলে এরা প্রপোর্শনাল প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে মানটা এইটা ইজিক্যাল টু এর মান কত, এর মান হয়ে যাচ্ছে k1 k2 c ইন্টু এতে কিউব, আর বি এর মান হয়ে যাচ্ছে শুধুমাত্র k2c তার কিউব প্লাস বি এর মান k2c তার কিউব প্লাস c কিউব। ঠিক আছে, প্লাস c এর মান এটা c কিউব আর ইন্টু এটা হচ্ছে k1 k2c তার কিউব। আচ্ছা, এখানে a এর মান হচ্ছে এর মান k1 k2c ইন্টু বি এর মান হয়ে যাচ্ছে k2c ইন্টু c এর মান c থাকবে, এটা সেকেন্ড ব্র্যাকেটে a এর মান k1 k2c তার কিউব, বি এর মান k2c তার কিউব প্লাস c কিউব। ঠিক আছে, ইজিক্যাল টু এইটা হয়ে যাচ্ছে k1 কিউব, এইটা k2 কিউব c কিউব ইন্টু এটা হয়ে যাচ্ছে k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব, এটা c কিউব প্লাস c কিউব k1 কিউব k2 কিউব c কিউব হলো। এখানে গুণ করলে এটা হয়ে যাচ্ছে k1 k2 স্কোয়ার c কিউব, ব্র্যাকেটের মধ্যে k1 কিউব k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব, এইটা আসছে। এবার এইখান থেকে আমরা ফাইনাল কি কমন নিতে পারছি, এখান থেকে প্রত্যেকটা পদ থেকে যে k2 কিউব প্রত্যেকটাই আছে, k1 কিউব প্রত্যেকটাই নেই, আর k2 কিউব c6 প্রত্যেকটা পদে আছে, k2 কিউব c6। ঠিক আছে, k2 কিউব c6 বা এটা k2 কিউব থাকলেও ঠিক আছে, k2 কিউব না রাখলেও অসুবিধা নেই, মানে সিটা কাটলেই হবে। হ্যাঁ, তাহলে k2 কিউব কমন গেলে k2 কিউব কমন চলে গেলে এখানে কি পড়ে থাকছে, k2 কিউব কমন গেলে এটা k1 কিউব k2 কিউব, এখানে k এর পারে 3 আর 3 6। আচ্ছা, k2 কিউব c6 কমন নেওয়া হয়েছে, এটা 1 হয়ে যাচ্ছে, k2 কিউব c6 এটা k1 কিউব থেকে যাচ্ছে, এইখানে k1 k2 স্কোয়ার, এটা c কিউব আছে, c কিউব প্রত্যেকটা মধ্যে c6 কমন যাচ্ছে, এটা k1 কিউব k2 কিউব, এটা k2 কিউব প্লাস 1, এইখানে c6 কেটে যাচ্ছে, এইখানে হয়ে যাচ্ছে k2 স্কোয়ার আর এখানে k2 কিউব, শুধুমাত্র k2 পড়ে থাকছে। ঠিক আছে, এইখানটায় ব্র্যাকেটে k2 কিউব k1 কিউব, এটা k1 কিউব হয়ে যাচ্ছে k2 কিউব, তাহলে এখানে পড়ে থাকছে k2 ইন্টু এইটা হয়ে যাচ্ছে k1 কিউব, এটা k2 কিউব প্লাস k1 কিউব প্লাস 1, আর এখানে হয়ে যাচ্ছে k1 ইন্টু k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1, এইটা আসছে। দেখো k2 ইন্টু যে মানটা আমাদের আসছে, যে c6 কেটে যাওয়ার পর আলটিমেট সিম্পলিফাই করার পর যেটা আসছে, একটা k2 কেটে দিয়েছি, পুরোটা হরের পদে আছে k1 গুণ করলে, যদি আমরা এটা গুণটা একবারে করে নিই তাহলে গুণটা করে প্রকাশ করতে পারি, একটা সরল আকৃতির হবে। এটা হয়ে যাচ্ছে k1 কিউব k2 3 আর 1 4 4 k1 কিউব k2 প্লাস k2, আর এটা হয়ে যাচ্ছে k1 4 k2 কিউব প্লাস k1 k2 কিউব প্লাস k1, এরকম আসছে। ঠিক আছে, তাহলে
এই পদটা কোনো রকম শুধুমাত্র K1 K2 দিয়ে K1 K2 ধ্রুবক, তাহলে এই সম্পূর্ণ পদটাও ধ্রুবক হবে, ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়ে গেল, ধ্রুবক পদ চলে এলো। ঠিক আছে, সম্পূর্ণরূপে ধ্রুবক। তাহলে যেহেতু এইটা বাই এইটা ধ্রুবক হয়ে যাচ্ছে, এবার তারপরে ক্যালকুলেশনটা এর নিচে হবে। অতএব a কিউব বি কিউব বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু ধ্রুবক। অতএব এ কিউব বি কিউব বি কিউব সি কিউব সি কিউব এ কিউব ইজ ইকুয়াল টু, এটা প্রপোর্শনাল টু হয়ে যাবে, প্রপোর্শনাল টু এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইটা হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, এটা চলে আসছে। দেখো 11 অঙ্ক হয়ে গেল, 11 অঙ্ক হয়ে গেল। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, আমরা ফিরবো পরবর্তী ক্লাসে 12 অঙ্ক থেকে শুরু করব। যে কোনো ধরনের যা অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক ডাউট থাকলে আমাদের অবশ্যই জানাবে, সেগুলো আমরা কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। বলে রাখি, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান অন করবে। আর টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে যাবে, সার্চ করবে খামারো ম্যাথ ক্লাস, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে, দেখবে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে। তোমাদের যা প্রবলেম, ওই বইয়ের বাইরে হোক, বইয়ের ওপরে হোক, যেগুলো আমাদের সলভ হয়নি এরকম কোচিং থেকে থাকে যদি, সেগুলো প্রবলেমের পিক নিয়ে আমাদের টেলিগ্রামের গ্রুপে পাঠিয়ে দেবে, আমরা সলভ করে সেখানে দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে 12 থেকে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।